ফেজাসটা করতে ওটিআর আর ওটিআর আর পার্কিং আমরা এখানে বাংলাদেশে জায়গা দেখা আমরা ইদার করা আছে পার্কিং করে আরো প্রচুর জায়গা আছে এখানে যদি আমরা ফুটবল আমিনুল ভাই উইন্ডো জায়গা বিশাল ভাই সরকারের কাজ ব্যবসা করা না, এবং সরকার যে জায়গায় ব্যবসা করতে চায় সেটি কলকারখানা হোক, সেটি অন্য কোনো ব্যবসা হোক, প্রতিটাতেই দেখা যায় যে ইনএফিসিয়েন্সির কারণে সরকার লোকসান দেয়। সরকার যে লোকসান দেয় সেই টাকাটা কার? আপনার আমার এই রাজনৈতিক সরকারকে দেশের ব্যবস্থাপনার জন্য পাঠায়। তো আমরা এই যেগুলি সরকারি মালিকানাধীন যেগুলি মিল ফ্যাক্টরি প্রায় সবগুলি লোকসানি প্রতিষ্ঠান, সেইগুলির জায়গায় হয়তো তখন আজকে থেকে 50-60 বছর আগে যে বিষয়ের উপর একটা ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয়েছে ওই বিষয়ে ওইটি হয়তো আর এখন ফিজিবল না, কারণ সেই ফ্যাক্টরির বয়সই হয়ে গেছে 60-70 বছর। সেই সমস্ত জায়গায় আমরা ব্যক্তিখাতের বিনিয়োগকারীদের ডেকে অন্য মিল ফ্যাক্টরি করে যাতে তারা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারেন সেই জন্য তাদের কাছে প্রস্তাব চাচ্ছি। তো এটা একটা মানে বড় পরিকল্পনার অধীনে সরকার মালিকানাধীন যতগুলি ফ্যাক্টরি আছে তার প্রত্যেকটি যেন আগামী দিনে চালু হয়, সেখানে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং সেগুলি থেকে রাজস্ব আহরণ হয়, সেটির ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। মন্ত্রী গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটি পরিসংখ্যান দিয়েছে যে সার্বিক যে মূল্যস্ফীতি সেটি বেড়েছে, খাদ্য বহির্ভূত যে মূল্যস্ফীতি সেটিও বেড়েছে, সামনে কুরবানির ঈদ, সেটাকে নিয়ন্ত্রণ করতে তেলের মূল্য বৃদ্ধি হয়েছে দেশের তুলনায়, সেই বৃদ্ধিটা নিতান্তই ভেরি মডেস্ট। আপনার 100 টাকা থেকে 115 টাকা ডিজেলের মূল্য, তার মানে 15% বৃদ্ধি পেয়েছে। তো এটির মূল্যের উপর এটির যে অভিঘাত সেটা একটা ওয়ান টাইম স্পাইক, হ্যাঁ, এটা স্পাইরাল হবে না। এই মূল্যস্ফীতিটা এটার স্পাইরালও হবে না এবং এই ইনফ্লেশনটা স্টিকিও হবে না এটার কারণে, শুধু এই বৃদ্ধির কারণে। বন্দর ব্যবস্থাপনার কারণে পরিবহন পণ্যের ব্যয় বাড়ছে, এটা ঘাটতি কমাতে আসলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? বুঝতে পারছি, ব্যবস্থাপনার ঘাটতির কারণে পরিবহন ব্যয় বাড়ছে, বন্দরের এফিসিয়েন্সি বাড়ানোর দরকার, এই বিষয়টা আপনার সাথে সরকার পুরোপুরি একমত। এবং সেই জন্য একটা কন্টেইনার টার্মিনাল হ্যান্ডলিংয়ের জন্য একটা ডেনিশ কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী দিনে যেটা সরকারের লক্ষ্য, এটা অবশ্য নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিষয়। আপনারা এমন প্রশ্ন করেন, উত্তর দেওয়া লাগে অন্য বিষয়ের উত্তর দেওয়া লাগে, তো উত্তর তার মাঝপথে থামানো যায় না। এই বন্দরের যেন লোডিং আনলোডিং এটার সক্ষমতা বাড়ে, দ্রুত হয়, দ্রুত হলেই তো ইউনিট প্রতি কষ্টটা কমে আসবে, তাই না? মনে করেন একটা জাহাজ যদি স্টাফিং হতে 2 দিন লাগে বা একটা জাহাজ আনলোড হতে 3 দিন লাগে, সেই জায়গায় যদি 3 দিনে 3টা জাহাজ আনলোড হয় তাহলে এফিসিয়েন্সি বেড়ে যাবে, খরচ কমবে। এইভাবে এফিসিয়েন্সি বৃদ্ধি করে খরচ কমানো, এটি সরকারের লক্ষ্য। সরকারি উদ্দেশ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে। আমরা দেখেছি প্রায় 30 টাকা থেকে 40 টাকা ডজন প্রতি ডিমের দাম বাড়ছে, সবজি মাছ মাংস সবকিছুর দাম বলবেন? আমি আবারও বলি, যে পরিমাণ ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে তাতে কোনো দ্রব্যের মূল্য এরকম পরিমাণে যদি আপনারা বলেন যে অমুক বাজারে এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধিটাকে এটা সাপোর্ট করে না। আপনি নিজেই হিসাব করে দেখেন যে 15% ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে একটা ট্রাকে কতটা ডিম আসে। মনে করেন যে খামারটা খাদিমনগরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে সিলেট শহরে যদি একটা পিকআপ এসে যায়, আপনার ডিম যায়, তাহলে কত হাজার ডিম যায়। তাহলে আপনি নিজেই হিসাব করে দেখেন যে প্রতি ডজনের উপর সেই মূল্যের অভিঘাত, মানে বৃদ্ধির অভিঘাত কতটুকু। স্পেকুলেশন কিন্তু এই মূল্য বৃদ্ধির জন্য একটা খারাপ রকম প্রভাব। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে আমার গণমাধ্যমের ভাই বোনদের, যে এই যে স্পেকুলেটিভ যে একটা ইনক্রিজ ইনফ্লেশন, এইটা যেন না হয়, এটার দায়িত্ব আপনারা আমার সবার। আমি অনুমান করে করে জিনিসের দাম বাড়বে করে বাড়িয়ে দিলাম, এটা কোনো কথা না। আর এইভাবে যদি বৃদ্ধি হয়ও কেউ পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করে, এটা মানে এটা করে সে সফল হবে না, কারণ বাজার তো বাজারের মতো করেই চলে। এটা যদি কেউ করার চেষ্টা করে, মার্কেট ম্যানিপুলেট করার চেষ্টা করে, এটা তার জন্য সুখকর হবে না। আর যারা তদারকি সংস্থা
তারাও চায় না কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে। তো এরকম পরিস্থিতির জন্য আমাদের না যেতে হয়, সেটাই কাম্য। মাননীয় মন্ত্রী, আমরা একটু স্থানীয় ইস্যুতে আসি। আপনি আজকে কিনেচার পার্ক উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন বা এটাকে পূর্ণাঙ্গ সেই কাজটি করবেন। বিগত সময় বেশ কয়েকটি পার্ক হয়েছে, জালালাবাদ পার্ক, বর্তমানে সাইদুর রহমান পার্ক, টিলাগড় পার্ক, ওসমানী যে পার্কটা আছে, সব জায়গা থেকে আসলে নাগরিক যে সেটা থেকে শিশু বঞ্চিত সিলেটের এই জায়গা থেকে এটা কতটুকু সাস্টেইনেবল হবে এবং যেহেতু এয়ারপোর্ট লাগোয়া নিরাপত্তা একটা বড় ইস্যুজ আছে, এই জায়গা থেকে প্ল্যানিংটা আসলে কি? আচ্ছা, এই পার্কের মালিক জেলা পরিষদ। জেলা পরিষদের প্রশাসক আমার সাথে আছেন জনাব আবুল কায়ের চৌধুরী শামীম। এখানে 42 একর জায়গা, 43 একর জায়গা, তার মানে 129 বিঘা। এই 129 বিঘা জমির মধ্যে আমরা একটা পরিকল্পনা করছি যে এটিকে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনে পরিণত করার জন্য, এবং সেইটির অংশ হিসাবে এটির মধ্যে কেবল কার থাকবে, মানে যেটা ছাত্রকে আপনারা দেখেন রোপওয়ে, সেই কেবল কার থাকবে। এখানে রশি মানে রোপ ব্রিজ থাকবে, হ্যাঙ্গিং ব্রিজ, এরকম অনেকগুলি, যারা বাচ্চা বলেন প্রাপ্তবয়স্ক বলেন সবাই পছন্দ করবে, এরকম অনেকগুলি উপাদান এটার মধ্যে থাকবে। এবং এইটাকে ঘিরে একটি মাস্টার প্ল্যান করছেন জেলা প্রশাসন, এই জেলা পরিষদ। এটি সম্পন্ন হলে, এবং ইনশাল্লাহ গভর্নমেন্ট এটির অর্থায়নও করবে, সরকার, এটি সম্পন্ন হলে সিলেটের একটি বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসাবে এটা সারা দেশের কাছে পরিগণিত হবে। এই বিষয়ে আসলে বিমানবন্দরের কনসার্ন রয়েছে, নিরাপত্তা নিয়ে একটা বিষয়। এই বিমানবন্দরের কাছে যে পার্ক হওয়ার কারণে এখানে উচ্চতা 91 ফিটের ভিতরে রাখতে হবে। এটি বিবেচনায় নিয়েই যা করা হবে। সব পারমিশন নেওয়া। যে ঘোষণা এসেছিল বন্যা জলাবদ্ধতার যে মেগা প্রজেক্ট, সেটি ব্যয়, কার্যকাল এবং বিশেষজ্ঞ সংশ্লিষ্ট ধারণা দিয়েছে। ব্যয়, কার্যকাল, আমি তো পরিকল্পনা মন্ত্রী না বা পরিকল্পনা সচিব না, তো এরকম মুখস্থ আমি আপনাকে বলে দিতে পারবো না। আমাদের সময়ের মধ্যে এটি সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। একদম শেষ প্রশ্ন, একটা বার্নিং প্রশ্ন, সংসদে আলোচনা হচ্ছে, বাইরেও আলোচনা হচ্ছে বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে, সেটা পুনর্মূল্যায়নের কোনো সুযোগ আছে? এই প্রশ্নের উত্তর দিতে দিতে হয়রান হয়ে গেলাম। দেখেন, চুক্তি হয় দুইটা দেশের মধ্যে। হ্যাঁ, যদি চুক্তিটা দুইজন ব্যক্তির মধ্যে হয় তাহলে হয়তো চট করে সেটি রদবদল করা সম্ভব। দুইটা রাষ্ট্র, দুইটা এন্টিটি, না, দুইটা সভরেন স্টেট। তো দুইটা রাষ্ট্র কোনো চুক্তি করলে চট করে সেটা থেকে এরকম ইচ্ছা স্বাধীন পরিবর্তন করা যায় না। তবে চুক্তির মধ্যে তো বিভিন্ন ধারা থাকে, দুইটা পক্ষ, কিছু ধারা একটা পক্ষের অনুকূলে যায়, আরেকটা পক্ষের অনুকূলে আরো কিছু ধারা যায়। এটা মিলেই তো চুক্তি, দুই পক্ষের জন্য একটা উইন উইন সিচুয়েশন তৈরি করার প্রয়াস থেকে চুক্তি। তো চুক্তি যেটি হয়েছে, এটির বাস্তবায়নের সময় যদি এমন, আমি আবার পরিষ্কার করে বলছি, এটির বাস্তবায়নের সময় এমন কোনো কিছু যদি আমাদের সামনে আসে বা প্রতিভাত হয় যে এটি বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই ধারা সংশোধন করার সুযোগ এই চুক্তির ভিতরেই রয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর যে জায়গাগুলো, ভাই, নামাজ পড়তে হবে, জুম্মার নামাজ। সরকারি প্রতিষ্ঠানের জায়গাগুলো বেসরকারি খাতে তো একটা পরিকল্পনা করছে, এটা আসলে কারণকে উন্নীত করার পেছনে আসলে কি? ভাই, সরকারের কাজ ব্যবসা করা না, এবং সরকার যে জায়গায় ব্যবসা করতে চায়, সেটি কলকারখানা হোক, সেটি অন্য কোনো ব্যবসা হোক, প্রতিটাতেই দেখা যায় যে ইনএফিসিয়েন্সির কারণে সরকার লোকসান দেয়। সরকার যে লোকসান দেয় সেই টাকাটা কার? আপনার আমার, এই দেশের মানুষের টাকা। তো এই পাবলিক ফান্ডটার ভালো ম্যানেজমেন্ট হবে, সেই জন্যই তো মানুষ এক একটা রাজনৈতিক সরকারকে দেশের ব্যবস্থাপনার জন্য পাঠায়। তো আমরা এই রাষ্ট্র, যেগুলি সরকারি মালিকানাধীন যেগুলি মিল ফ্যাক্টরি, প্রায় সবগুলি লোকসানি প্রতিষ্ঠান, সেইগুলির জায়গায় হয়তো তখন আজকে থেকে 50-60 বছর আগে যে বিষয়ের উপর একটা ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয়েছে, ওই বিষয়ে ওইটি হয়তো আর এখন ফিজিবল না, কারণ সেই ফ্যাক্টরির বয়সই হয়ে গেছে 60-70 বছর। সেই সমস্ত জায়গায় আমরা ব্যক্তি খাতের বিনিয়োগকারীদের ডেকে অন্য মিল ফ্যাক্টরি করে যাতে তারা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারেন, সেই জন্য তাদের কাছে প্রস্তাব চাচ্ছে। তো এটা একটা মানে বড় পরিকল্পনার অধীনে সরকার মালিকানাধীন যতগুলি ফ্যাক্টরি আছে, তার প্রত্যেকটি যেন আগামী দিনে চালু হয়, সেখানে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং সেগুলি থেকে রাজস্ব আহরণ হয়, সেটির ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, থ্যাংক ইউ।